সম্মানিত ভিউয়ার্স, আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি এমন এক মনীষীর ব্যাপারে আলোচনা করব, যিনি তার সমস্ত জীবন ধরে নারী শিক্ষার ব্যাপারে সংগ্রাম চালিয়ে গিয়েছেন। মুসলমান মেয়েদের অধিকার নিয়ে, মুসলমান মেয়েরা কিভাবে পড়াশোনা করে এগিয়ে যাবে, তাদের সামাজিক প্রতিষ্ঠার কিভাবে করা যায়, সে ব্যাপারে সমস্ত জীবন তিনি সংগ্রাম চালিয়েছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন বেগম রোকেয়া। এই বেগম রোকেয়া 1880 সালের 9 ডিসেম্বর বর্তমান বাংলাদেশের রংপুরে জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত মেধাবী এবং সংগ্রামী ব্যক্তিত্বময়ী নারী ছিলেন। তিনি নারী জাগরণের পথিকৃৎ বলা হয়ে থাকে তাকে। সেই সময়ে যখন মুসলমান মেয়েরা পড়াশোনা করত না, স্কুল কলেজে যাওয়ার কোনো অধিকার ছিল না, তখন বেগম রোকেয়া গড়ে বসে বসে তিনি পড়াশোনা করেছিলেন। নিজের ট্রেডিশনাল স্কুল কলেজে যাওয়ার তার সম্ভব হয়নি। সামাজিক বন্ধন, ধর্মীয় বন্ধন তাকে আটকে রেখেছিল এবং সেই সময়ে মুসলমান মহিলারা কোনো অবস্থায় ঘর থেকে বেরিয়ে কোনো স্কুল কলেজে পড়াশোনা করার কোনো সুযোগ ছিল না। বেগম রোকেয়া সেটা নিজে প্রত্যক্ষ প্রমাণ এবং তার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন মেয়েদের অধিকারের ব্যাপারে, বিশেষ করে মুসলমান মেয়েদের অধিকারের ব্যাপারে। 1909 সালে বেগম রোকেয়া ভাগলপুরে, বর্তমান ভারতের পশ্চিমবাংলারই একটা অংশ, ভারতের ভাগলপুরে শাওকত মেমোরিয়াল স্কুল, তিনি মহিলা স্কুল তিনি প্রতিষ্ঠা করেন। বেগম রোকেয়া সারা জীবন সাহিত্য সাধনা করেছেন, লিখেছেন অনেক প্রবন্ধ, উপন্যাস, এগুলো যেগুলোর মধ্যে রয়েছে শুধু নারী জাগরণ, মুসলমান মেয়েদেরকে জাগিয়ে তোলার সেই সংকল্প। সমস্ত জীবন তিনি মুসলমান মেয়েদেরকে কিভাবে জাগানো যায়, মুসলমান মেয়েদেরকে কিভাবে পড়ানো যায়, সে ব্যাপারে তিনি সংগ্রাম চালিয়েছেন। 1909 সালে যখন তিনি ভাগলপুরে মেয়েদের জন্য একটা স্কুল করলেন নিজের স্বামীর নামে, শাওকত মেমোরিয়াল স্কুল গার্লস স্কুল নামে, তারপর আবারও 1911 সালে তিনি কলকাতায় একই নাম নিয়ে, শাওকত মেমোরিয়াল গার্লস স্কুল নাম নিয়ে আরেকটা স্কুল প্রতিষ্ঠা করেন। এটা কম বড় কথা নয়। একজন মহিলার পক্ষে, যে সময় মুসলিম মেয়েরা ঘর থেকে বেরোতে পারত না, সেই সময় একজন মুসলিম নারী মেয়েদের পড়াশোনার জন্য আলাদা স্কুল তৈরি করছেন, এটা অনেক বড় ব্যাপার। 1916 সালে মুসলিম নারীদের উন্নয়নের জন্য তিনি আঞ্জুমান খাওয়াতিন নামে একটা ইসলামিক সংগঠন তৈরি করেন, যে সংগঠনের উদ্দেশ্য ছিল যে তহবিল কালেকশন করে মুসলমান মেয়েদের বিয়ে থেকে শুরু করে মুসলমান মেয়েদের উন্নয়নের জন্য, মুসলমান মেয়েদের পড়াশোনার জন্য তাদেরকে সহযোগিতা করা, আর্থিকভাবে সহযোগিতা করা। এইভাবে বেগম রোকেয়া তিনি কাজ চালিয়ে গিয়েছেন সারা জীবন, মৃত্যুর আগ পর্যন্ত। 1930 সালে তিনি বঙ্গীয় মুসলিম সম্মিলনে নিজের মাতৃভাষার ব্যাপারে বক্তব্য রাখেন বেগম রোকেয়া। 1930 সালে বঙ্গীয় মুসলিম সম্মিলনে বেগম রোকেয়া বাংলা ভাষার ব্যাপারে তিনি সেখানে বক্তব্য উপস্থাপন করেন। এই মহান মনীষী, নারী জাগরণের পথিকৃৎ যাকে বলা হয়ে থাকে, এই মনীষী 1932 সালের 9 ডিসেম্বর আমাদের ছেড়ে চলে যান, এই জগৎ ছেড়ে চলে যান, এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যান। এই হলো বেগম রোকেয়ার সংক্ষিপ্ত জীবনী। মতিচুর থেকে শুরু করে অসংখ্য উপন্যাস তিনি লিখেছেন, প্রবন্ধ লিখেছেন বেগম রোকেয়া। প্রিয় শিক্ষার্থীরা, আমার সম্মানীয় ভিউয়ার্সরা, আজকে আমি তার কিছু অনুপ্রেরণামূলক কথা নিয়ে আলোচনা করব, যে কথাগুলো সেই সময়ে মেয়েদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন এবং সমাজের যে অন্ধবিশ্বাস এবং কুসংস্কার ছিল সেটার বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছিলেন।
মুসলমান মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সেই সময় বেগম রুকিয়া ছাড়া আর তেমন নারীদের আমরা দেখতে পাইনি। তিনি একমাত্র মহিলা ছিলেন যিনি মুসলমান মেয়েদেরকে পড়াশোনা করানোর জন্য অনেক প্রয়াস চালিয়েছিলেন। বেগম রুকিয়া বলছেন, ঈশ্বর যে স্বাভাবিক জ্ঞান ও ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতাকে অনুশীলন দ্বারা বৃদ্ধ করাই হচ্ছে শিক্ষা। ঈশ্বর আপনাকে যে জ্ঞান এবং ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতাকে আমরা অনুশীলনের দ্বারা বৃদ্ধি করার নামই হচ্ছে শিক্ষা। যে জ্ঞান আপনার রয়েছে, সেই জ্ঞানকে বৃদ্ধি করার নাম, অনুশীলনের দ্বারা বৃদ্ধি করার নামটাই হচ্ছে শিক্ষা। আমরা কেবল পাশ করা বিদ্যাকে প্রকৃত শিক্ষা বলি। বেগম রুকিয়া বলছেন, পাশ করা বিদ্যা প্রকৃত শিক্ষা নয়। প্রকৃত শিক্ষা হচ্ছে তোমার যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞান অনুশীলনের মাধ্যমে বৃদ্ধি করাই হচ্ছে শিক্ষা। শিক্ষাকে সব সময় গুরুত্ব দিয়েছেন বেগম রুকিয়া। প্রতিটা ক্ষেত্রে তিনি শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। নারী সম্পর্কে তিনি বলছেন, আমরা সমাজের অর্ধাঙ্গ। আমরা পড়ে থাকলে সমাজ উঠবে কিভাবে? কোনো ব্যক্তি এক পা বেঁধে রাখলে সে কুড়াইয়া কত দূর চলবে? পুরুষের স্বার্থ ও আমাদের স্বার্থ ভিন্ন নহে। তাদের জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য যা, আমাদের লক্ষ্য তাহাই। অর্থাৎ আমরাই তো এই পুরুষ এবং নারী নিয়েই তো সমাজ। বেগম রুকিয়া বলছে যে এই পুরুষ এবং নারী নিয়েই তো সমাজ। আমরা হলাম সমাজের অর্ধাঙ্গ। আমরা যদি পড়ে থাকি তাহলে সমাজ উঠবে কিভাবে? বেগম রুকিয়া বলছেন, আমরা পড়ে থাকলে, এখানে আমরা বলতে মুসলমান নারীদের কথা বলা হয়েছে, যে আমরা যদি পড়ে থাকি তাহলে সমাজ কিভাবে উঠবে? কোনো ব্যক্তি যদি একটা পা বেঁধে রাখে, অর্থাৎ একটা পা মানে নারীকে যদি বেঁধে রাখে তাহলে সমাজ চলতে পারবে না। যেমন করে একজন মানুষের একটা পা যদি কেউ বেঁধে রাখে তাহলে সে কুড়িয়ে কত দূর চলবে? চলতে তো পারবে না। তাই পুরুষের স্বার্থ যেটা, আমাদের স্বার্থ এক, ভিন্ন নয়। তাই পুরুষের সাথে আমাদেরকেও পড়াশোনা করে এগিয়ে যেতে হবে, তাহলেই সমাজ এগিয়ে যাবে। এই কথাটা বেগম রুকিয়া বলেছে। এবং বেগম রুকিয়ার মতো অনুপ্রেরণাদায়িনী মহিলা ছিলেন বলেই আজ মহিলারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারছে। তিনি সেই সময় সমাজটাকে জাগিয়ে গিয়েছিলেন, সমস্ত সমাজটাকে তিনি জাগিয়ে দিয়েছিলেন বেগম রুকিয়া। এবং তিনি বলছেন, পুরুষের লক্ষ্য যেটা, মহিলারও লক্ষ্য একটাই। তাই আমরা কোনো অবস্থায় ঘরে বসে থাকবো না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। তারপরে বেগম রুকিয়া বলছেন, যেখানে ধর্মের বন্ধন অতিশয় দৃঢ়, সেখানেই নারীর প্রতি অত্যাচার অধিক। ধর্মের উপর দোহাই দিয়ে নারীর উপর অত্যাচার করা হয়। তুমি ঘর থেকে বেরোতে পারবে না, তুমি স্কুলে যেতে পারবে না, তুমি কলেজে যেতে পারবে না, তুমি কর্মক্ষেত্রে যেতে পারবে না, তুমি বাইরে গিয়ে কোনো কাজ করতে পারবে না। এই সমস্ত বন্ধনগুলো ধর্মের দোহাই দিয়ে পুরুষেরা দিয়ে থাকে। বেগম রুকিয়ার মধ্যে এই সমস্ত বন্ধনগুলো পুরুষেরাই সমস্ত বন্ধনগুলো দিয়ে থাকে ধর্মের দোহাই দিয়ে। অতএব আমাদেরকে ধর্মের দোহাই দিয়ে আটকালে চলবে না। ধর্মের দোহাই দিয়ে যদি আমাদেরকে আটকানো হয় তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না। এবং এগুলো সব পুরুষের সৃষ্টি। বেগম রুকিয়া বলছেন, এগুলো সব পুরুষের সৃষ্টি। তারপরেই তিনি বলছেন, কন্যাগুলোকে সুশিক্ষিতা করে কর্মক্ষেত্রে ছেড়ে দাও, নিজের অন্ন বস্ত্র উপার্জন করুক। মেয়েদেরকে সুশিক্ষিত করে তারা তাদের কর্মক্ষেত্রে তাদেরকে ছেড়ে দিন। তারা নিজেরাই তাদের অন্ন বস্ত্রের ব্যবস্থা করুক। অর্থাৎ স্বাবলম্বী করার চেষ্টা করছেন বেগম রুকিয়া মহিলাদেরকে। মেয়েদেরকে স্বাবলম্বী করার কথা এখানে এসেছে, যাতে মেয়েরা স্বাবলম্বী হয়ে উঠে। তিনি বলছেন, মেয়েদেরকে আগে সুশিক্ষিত করুন এবং সুশিক্ষিত করে তাদেরকে তাদের কর্মক্ষেত্রে পাঠিয়ে দিন।
তারা নিজেরা নিজেদের উপার্জন করুক, নিজেরা নিজেদের ব্যবস্থা করুক, অর্থাৎ মেয়েরা স্বাবলম্বী হোক। তিনি সেটাই বুঝাতে চাইছেন, মেয়েরা যাতে স্বাবলম্বী হয়। প্রিয় দর্শকরা, আজও যদি নারীরা স্বাবলম্বী হতে না পারে, তাহলে সমাজের অন্যায়, অত্যাচার, অবিচার এগুলো যাবে না। পারিবারিক কলহ, মেয়েদের উপরে নির্যাতন, যৌতুকের জন্য, পণের জন্য মেয়েরা তাদের ব্যক্তিত্ব নিয়ে যে এগোতে পারছে না, এটার মূল কারণ হলো মেয়েদেরকে আমরা তাদের উপার্জনে দিই না। মেয়েরা শিক্ষা গ্রহণ করে চাকরি করুক, বাধা কি? মেয়েরা শিক্ষা গ্রহণ করে শিক্ষকতা করুক, বাধা কি? মেয়েরা শিক্ষা গ্রহণ করে কর্মক্ষেত্রে তার কাজ চালাক, বাধা কি? সমস্ত ধর্মীয় রীতি রেওয়াজ মেনে সে এগিয়ে যেতে পারে। ধর্মীয় বন্ধনে শুধু আটকালে হবে না, ধর্মীয় রীতি মেনে তাকে সে কাজে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। ধর্মীয় রীতি মেনে সে কাজ করতে পারবে, ধর্মীয় রীতি মেনে সে শিক্ষকতা করতে পারবে, সে চাকরি করতে পারবে। তাই বেগম রুকিয়া বলছেন, এদেরকে আটকে রাখবেন না। আপনারা আপনাদের কন্যাদেরকে সুশিক্ষিত করে তাদেরকে কার্যক্ষেত্রে ছেড়ে দিন, যারা নিজেরাই নিজেদের অন্ন বস্ত্রের ব্যবস্থা করতে পারে। তারপরেই তিনি বলছেন, যখনই কোনো বোন মাথা উঁচু করলো, তাকে নামিয়ে দেওয়া হয়। সমাজের কোনো মেয়ে যখন মাথা উঁচু করে, তখন তাকে নামিয়ে দেওয়া হয়। আবার প্রথমত যা মানি নাই, তারপরে ধর্মের আদেশ ভেবে শিরোধার্য করেছে। প্রথমত তাকে সে হয়তো মানেনি, কিন্তু তার উপর এমন চাপ দেওয়া হয়েছে, ধর্মীয় চাপ দেওয়া হয়েছে, তার জন্য সে সেটা শিরোধার্য করে নিয়েছে। আমাদের তারপরে ধর্মের আদেশ ভেবে শিরোধার্য আমরা করেছি। আমরা, বেগম রুকিয়া বলছেন, ধর্মীয় আদেশ বলে আমরা এগুলো শিরোধার্য করেছি। আমাদেরকে অন্ধকারে রাখার জন্য পুরুষেরা এই ধর্মগ্রন্থগুলোকে নিজেরাই ঈশ্বরের আদেশ বলে প্রচার করেছে। এগুলো ঈশ্বরের আদেশ বলে তারা প্রচার করেছে পুরুষেরা, আমাদেরকে ঘরে রাখার জন্য, আমাদেরকে বন্দী করে রাখার জন্য। বেগম রুকিয়া বলছে, অর্থাৎ মেয়েদেরকে বন্দী করে রাখার জন্য পুরুষেরাই এই ধর্মগ্রন্থগুলোকে ঈশ্বরের আদেশ বলে প্রচার করেছে। এই ধর্মগ্রন্থগুলি পুরুষ রচিত বিধি ব্যবস্থা ভিন্ন আর কিছু নয়। তিনি বলছেন, এগুলো পুরুষরাই তৈরি করছে মেয়েদেরকে ঘরে বন্দী করার জন্য। আমরা জানি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন উঁচু মানের শিক্ষিকা ছিলেন। হযরত খাদিজা ব্যবসা বাণিজ্যে নিজেকে ব্যস্ত রাখতেন। তাহলে কেন মেয়েরা ঘরের মধ্যে তাকে বন্দী করা হবে? বেগম রুকিয়ার প্রশ্ন সেখানে যে পুরুষরা ধর্মের দোহাই দিয়ে, শাস্ত্রের দোহাই দিয়ে মেয়েদেরকে বন্দী করে রাখেছে, ঘর থেকে বেরোতে দেয় না, কোনো কাজে লাগতে দেয় না, পড়াশোনা করতে দেয় না, এভাবেই চালিয়ে যাচ্ছে। এভাবেই চালিয়ে যাচ্ছে সমাজ। এই নিষ্ঠুর সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন সেই সময় একজন মুসলিম মহিলা। এটা কম সাহস, কতটুকু সাহসী ছিলেন তিনি, সেটা প্রমাণ এখানে। সেই সময়ে একজন মুসলিম মহিলা সমাজের সেই গোলামির বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন। এটা দুর্দান্ত সাহসী যদি বেগম রুকিয়া না হতেন, তাহলে সেটা কখনো সম্ভব হতো না। তার সাহস ছিল বলেই, দুর্দান্ত সাহস ছিল বলেই তিনি সেটা করতে পেরেছিলেন। তারপরেই মেয়েদের উদ্দেশ্যে বেগম রুকিয়া বলছেন, নারীদের উদ্দেশ্য করেই তিনি তার পরবর্তীতে তিনি যেটা বললেন, বোনেরা চুল নেড়ে জেগে উঠুন। হে বোনেরা, আপনারা চুল নেড়ে জেগে উঠুন, এগিয়ে যান, আপনারা এগিয়ে যান। হে বোনেরা, আপনারা চুল নেড়ে জেগে উঠুন, আপনারা এগিয়ে যান। মাথা উঁচু করে বলো, মা আমরা পশু নই। বেগম রুকিয়া বলছেন, মাথা উঁচু করে বলো, মা আমরা পশু নই। বলো বোন, আমরা আসবাবপত্র নই। বোন তুমি বলো যে আমরা আসবাবপত্র নই। বলো কন্যা, আমরা অলংকার রূপে লোহার সিন্ধুকে আবদ্ধ থাকার বস্তু নয়। হে মা তুমি বলো, হে কন্যা তুমি বলো, হে বোন তুমি বলো যে আমরা অলংকার হয়ে লোহার সিন্ধুকের মধ্যে
আবদ্ধ থাকার বস্তুও নই। সকলে সমস্বরে বলো, আমরা মানুষ। সবাই এক সুরে বলো, আমরা মানুষ। নারী জাতিকে জাগানোর এর চাইতে বড় কথা আর কি হতে পারে দর্শকরা? সেই সময়ে 19 শতকের প্রারম্ভে একজন মহিলা এত সুন্দর কথা নারী জাতিকে জাগানোর জন্য এক মুসলিম মহিলা, এটা কম বড় কথা নয়। যে বোনেরা আপনারা জেগে উঠুন, আপনারা চুল নেড়ে জেগে উঠুন, আপনারা বলুন এই সমাজকে যে আমরা পশু নয়। মায়েরা আপনারা বলুন, মাথা উঁচু করে বলুন, আমরা আসবাবপত্র নই। এ কন্যরা, তোমরা মাথা উঁচু করে বলো, আমরা অলংকার নই যে আমাদেরকে লোহার সিন্ধুকের মধ্যে বন্দি করে রাখবে। সবাই এক সুরে বলো, আমরাও মানুষ, পুরুষের মতো আমরাও মানুষ। প্রিয় দর্শকরা, আজও কি নারীরা জেগে উঠবে না? আজও কি মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে না? আজও কি একজন বাবার কাছে শুধু তার কন্যা, শুধু এই তার কন্যা দায়গ্রস্ত পিতা কি শুধু ভাবেন যে তাকে পাত্রস্থ করলেই আমার সব কিছু শেষ? আজও কেন এই সমাজ পাচ্ছে না? মেয়েদেরকে আপনারা শিক্ষিত করুন, মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। মেয়েরা আত্মনির্ভরশীল হোক, মেয়েরা কাজ করুক, মেয়েরা চাকরি করুক, সমস্ত ধর্মীয় রীতি রেওয়াজ মেনে সে এগিয়ে যাক, কোনো অসুবিধা নেই, এগোতে পারে। এই দেশের সংবিধান এই অধিকার তাকে দিয়েছে, কেউ আটকাতে পারবে না। সে তার ধর্ম মেনে সে এগিয়ে যাক, সে কাজ করুক। কবে সেই কথাগুলো বলেছিলেন? 1910, 11, 12 এরকম সময়ে বেগম রুকিয়া, এরকম সময়ে তিনি এই কথাগুলো বলেছেন। আর আজও কি আমরা জেগে উঠতে পারিনি? নারীদেরকে জাগাতে হবে, মেয়েদেরকে জাগাতে হবে, মেয়েদেরকে পড়াশোনা করাতে হবে, মেয়েদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত করতে হবে। আজকে তো কোনো স্কুল কলেজের অভাব নেই, কোনো কিছুর অভাব নেই, রাস্তাঘাটও অনেক ভালো। তাহলে কেন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে, আপনাদের মেয়েদেরকে বিশেষ করে পড়াবেন না? কারণ এই নারী যখন একদিন মায়ের স্থান দখল করবে, তখন সে যদি উচ্চ শিক্ষিত না হয়, তার বাচ্চাদেরকে সে কিভাবে উচ্চ শিক্ষিত করাবে? আমাদের সমাজ পিছিয়ে রয়েছে এই কারণে, কারণ মেয়েদেরকে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত করি না। এবং পরবর্তী যে জেনারেশনটা তার হাত ধরে উঠবে, সেই জেনারেশনও পড়ে রয়েছে, কারণ সে সুশিক্ষায় সুশিক্ষিত হতে পারছে না। অভিভাবক মণ্ডলী, আমার সম্মানীয় ভিউয়ার্সরা, আমার প্রিয় ছাত্রীরা, সবাই পড়াশোনা করে এগিয়ে যাও। বাবা মাকে বলো যে আমার প্রথম কাজ হলো আমি পড়াশোনা করে এগিয়ে যাব, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করব, আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করব, আমি ভালো চাকরি করব। এটা হলো আমার উদ্দেশ্য, আমি সেটা করব। জীবনে এগিয়ে যাও, প্রতিষ্ঠিত হও। পারিবারিক সমস্ত ঝামেলা যাবে। নিজেকে আগে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজেকে স্বাবলম্বী হতে পারবে। যখনই তুমি নিজে স্বাবলম্বী হয়ে উঠতে পারবে, তখনই দেখবে সমস্ত ঝামেলাগুলো তোমার থেকে দূরে সরে যাচ্ছে। ভালো থাকবে, সুখে থাকবে, আনন্দ থাকবে। সবাইকে নিয়ে ভালো থেকো, পড়াশোনা করে নিজের জীবনটাকে আরো সুন্দর করো, এই কামনা করে আজ এখানে শেষ করছি। জয় হিন্দ।